আমরা এই কদিন আগেই আপনাদেরকে দেখিয়েছি যে বোলপুরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে বাড়ি রয়েছে সেখানে 14 ঘন্টা তল্লাশি চালায় ইডি রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায়, এবং সেই বিষয়ে সেখান থেকে আমরা দেখলাম যে 41 লাখ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্র মারফত জানা গেল। কিন্তু সেই চন্দ্রনাথ সিনহাকে এবার তলব করা হয়েছে। কেন তলব করা হয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি অমিত সঙ্গে রয়েছেন। অমিত, 41 লক্ষ টাকা পাশাপাশি বেশ কিছু নথিপত্র তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল, এবং সূত্রে যেটা খবর আগামীকাল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তৃতীয় কমপ্লেক্সে ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে বা তলব করা হয়েছে। এই মর্মে কিন্তু নোটিশ ইতিমধ্যে সার্ভ করা হয়েছে। মূলত তার কাছ থেকে যে ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছিল ইডির তরফে, সেই ফোনের বিভিন্ন ডেটা তারা কিন্তু খতিয়ে দেখতে চাইছেন, অর্থাৎ মন্ত্রীর উপস্থিতিতে সেই ফোনের তথ্য সন্ধান করা হবে এমনটা কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে। এছাড়া বেশ কিছু নথি তার কাছে বাড়ি থেকে পাওয়া গেছিল, সেই বিষয়গুলো নিয়ে তাকে এক্সামিন করা হবে বা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে আরো। এই কারণে আগামীকাল তাকে ডেকে পাঠানো হয়েছে ইডি দপ্তরে। ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটি খবরের দিকে নজর রাখতে হবে, কারণ ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে হোক বা পতাকা লাগানোকে কেন্দ্র করে। গোসাবাদ তৃণমূল বিজেপির সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত, বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের প্রাথমিক হাসপাতালেও ভর্তি করা হয়েছে। কিন্তু পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো কেন, ঠিক কি হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি অনুপ সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। অনুপ, দেখো শর্মিষ্ঠা, গতকাল কিন্তু তৃণমূল অভিযোগ করছে যে কুমিরমারিতে যে তৃণমূল অঞ্চল সভাপতি রয়েছে অঙ্কন মণ্ডল, তাকে খুন করার জন্যই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসেছিল। তাকে না পেয়ে সেখানে বুবাই মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে পিস্তলে বাড় দিয়ে বেধড়ক মারধর করে, এমনকি তার কপালও ফেটে যায়। এই ঘটনায় এলাকায় উত্তপ্ত ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় সেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকে, তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। উল্টে বিজেপি বলছে যে তারা পতাকা লাগাতে গিয়েছিল, তাদের কর্মীদের মারধর করা হয়েছে। এই ঘটনায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাদের কিন্তু অর্থাৎ আজকে তাদের কিন্তু আলিপুর আদালতে পাঠিয়েছে। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা রয়েছে সুন্দরবন কোস্টাল থানার ছোটমল্লাখালী এলাকায়। তবে ছোটমল্লাখালী কুমিরমারি গ্রামে এই যে তৃণমূল বিজেপি সংঘর্ষ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপির মুখপাত্র সঞ্জয় রায়। কারা মারধর করলো আপনাকে? কেন মারধর করলো? কেন? পুলিশ আপনাদেরকে অ্যারেস্ট করলো কেন? তারপর পুলিশ গেল, তারপর পুলিশ নিয়ে চলে গেল। তৃণমূলে কাউকে গ্রেপ্তার করেছে? না, আপনাদেরকে মেরেছে, আপনাদেরকেই গ্রেপ্তার করেছে। ভাবুন, শুধুমাত্র পতাকা লাগানোকে কেন্দ্র করে গোসাবায় এইভাবে সংঘর্ষ, এভাবে মানুষ আহত হচ্ছেন, এভাবে আটকও করা হচ্ছে। স্বাভাবিকভাবে ভোটের সময় কি হবে তা তো বিশেষভাবে নজরে রাখা হবে, কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও তুঙ্গে। আজকের যখন বিজেপির কর্মী কার্যকর্তারা প্রার্থী ডক্টর অশোক কান্ডারির সমর্থনে গেরুয়া উত্তরীয় গেরুয়া ফেস্টুন করে ওখানে নির্বাচনী ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছিল, সেই সময় এই যে তৃণমূলী নেতা অঙ্কন মণ্ডলের ভাই এবং সহ দুজন তাদেরকে ওখানে হুমকি দিতে শুরু করে, আক্রমণ করে। সেখানে আমরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছি, নিরপেক্ষ তদন্তের দাবি করছি। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং বন্দুক পিস্তল নিয়ে কুমিরমারি অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডলের ভাই বুবাই মণ্ডল তার গাড়ির উপরে চড়াও হতে আসে। অঙ্কন মণ্ডলকে মারার যে পরিকল্পনা বিভিন্ন দিন ধরে ছিল, সেটা এসডিপি, সিআই, এসপি থেকে শুরু করে আমরা সবাইকে দিয়েছিলাম। আজকে তারা অঙ্কন মণ্ডলকে মারার উদ্দেশ্যে এসেছিল এবং বাইচান্স তার ভাইকে পেয়ে গেলেও তার ভাইকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি। বিজেপির এই ঘৃণ্য এবং নোংরা চক্রান্তের বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে তার প্রতিহত করব। ভাবুন, লোকসভার দিন ঘোষণার পর রাজ্যে প্রথম সংঘর্ষ কোচবিহারে দেখা গিয়েছিল। সেই কোচবিহারের পরিস্থিতি তো দিনের পর দিন উত্তপ্ত হয়ে যাচ্ছে। দিনহাটা তৃণমূল নেতার বাড়িতে রীতিমতো হামলা, বোমাবাজি, এবং ভেটাগুড়ির যিনি তৃণমূল অঞ্চল সভাপতি রয়েছেন তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পর্যন্ত অভিযোগ উঠছে। আমাদের প্রতিনিধি শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, পরিস্থিতি তো যত সময় এগোচ্ছে, 19 তারিখ ভোট, পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাচ্ছে, কোনো কি নজর দেওয়া হচ্ছে না? হ্যাঁ শর্মিষ্ঠা, দেখো একেবারেই ভোট ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি প্রথম যে সংঘর্ষ হয়েছিল সেটা দিনহাটাতেই হয়েছিল, এবং তারপর থেকে লাগাতার
রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে কোচবিহার দিনহাটার বিভিন্ন এলাকায়। এবং যেটা জানা যাচ্ছে গতকাল রাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়ি, এই ভেটাগুড়ি রুয়েরকুঠি গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি ধরণীকান্ত বর্মনের বাড়ি রাত 1টা নাগাদ একদল দুষ্কৃতী সেখানে হামলা চালায়, বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে এবং বাড়িতে একটা খড়ের গাদা ছিল সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর খবর পেয়ে দিনহাটা থানা থেকে পুলিশ যায় এবং দমকল যায়। দমকল গিয়ে আগুন নেভায়, পাশাপাশি ঘটনাস্থল থেকে 3টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এবং এই যে গোটা ঘটনা, এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার জন্যই এমনটা করছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শর্মিষ্ঠা। একদম ধন্যবাদ শুভঙ্কর। সন্দেশখালীর সরবেরিয়া আবারও সংবাদ শিরোনামে, এবং সংবাদ শিরোনামে সেই একজনেরই কারণে শেখ শাহজাহানের ভাগ্নের বিরুদ্ধে এবার জমি এবং ভেড়ি দখলের অভিযোগ উঠছে। কে সেই ভাগ্নে, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি অভিযোগ জানাবেন আমাদের প্রতিনিধি অনুপম সঙ্গে রয়েছেন। অনুপম, হ্যাঁ দেখো শর্মিষ্ঠা, এই যে শেখ শাহজাহানের ভাগ্নে শেখ মিজানুর, তার বিরুদ্ধে এবার হচ্ছে জমি দখল এবং মাছের ভেড়ি দখলের অভিযোগ। সন্দেশখালীর সরবেরিয়ার ডুগরিপাড়া, সেখানে পাত্র এবং হচ্ছে ঘোষ, এই দুটো পরিবারের মোট 8টি পরিবার। সেই 8টি পরিবারের 907 নম্বর দাগে তাদের প্রায় 3 একর 15 শতক জমি ছিল, কিন্তু সেই পুরো 3 একর 15 শতক জমিটা পুরোটাই জোর জবরদস্তি দখল করে নেয় শেখ শাহজাহানের ভাগ্নে শেখ মিজানুর রহমান। এবং এলাকার মানুষ, এই যে 8টি পরিবারের, তারা দিন আনা দিন খাওয়া যে পরিবারগুলো, তারা কিন্তু এখন রীতিমতো সমস্যায় পড়েছে। এই 4 বছর ধরে কিন্তু তারা তাদের জমি কিন্তু ফেরত পাচ্ছে না। তারা বহুবার কিন্তু থানার পুলিশের দ্বারস্থ হয়েছে, বিডিওর দ্বারস্থ হয়েছে, কিন্তু কোনো রকম সমাধান পায়নি। এরপর যখন আবার এই কিছুদিন আগে থেকে শুরু হয়েছে সরকারের তরফ থেকে অভিযোগ নেওয়ার অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে, থানায় অভিযোগ নেওয়া হয়েছে, তারপরেই কিন্তু এই যে 8টি পরিবার, তারা কিন্তু সরবেরিয়া যে রাজবাড়ির যে পুলিশ বাড়ি, সেখানে গিয়ে এই মিজানুর রহমানের, এই শেখ শাহজাহানের ভাগ্নে মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে তাদের জমি যাতে তারা ফেরত পায়। কিন্তু তাদের যেটা দাবি, যে অভিযোগ করার পরেও কিন্তু এখনো কিন্তু থানার থেকে তাদের ডাকা হয়নি বা কোনো রকম কিন্তু ব্যবস্থা করা হয়নি। তারা আশায় আছে কবে তারা তাদের জমি বা তাদের মাছের ভেড়ি ফেরত পাবে, কেননা তার এই শেষ সম্বলটুকু তারা কিন্তু পুরো কেড়ে নিয়েছে। তারা এমনও অভিযোগ করেছে যে এই জমি ফেরত চাইতে গেলে তাদেরকে খুনের পর্যন্ত হুমকি দিয়েছে এই শেখ শাহজাহানের ভাগ্নে শেখ মিজানুর। ধন্যবাদ। শাহজাহান শেখের ভাগ্না আমাদের এই 960 দাগের জমি, 3 একর 15 শতক জমি জোরপূর্বক দখল করে নেয়। এটা নিয়ে আমরা থানাতেও গেছি, থানাতেও কোনো অভিযোগ আমাদের নেয়নি। ইদানিং আবার আমরা থানায় গেছি, থানার থেকে বিয়ালারে পাঠিয়েছে, বিয়ালারে পাঠাতে গেলেও আমরা দেখাচ্ছি আমাদের নামে রেকর্ডপত্র সবই আছে, কিন্তু কোনো বিয়ালারও কোনো কাজ করছে না। আমরা যদি ওরকম কোনো রকম প্রতিবাদ করতে যাই, হুমকি হামকা দিয়ে, মারধর দিয়ে চুপ করিয়ে রাখতেছে আমাদেরকে। ভাবুন একটা হাসপাতাল, সেই হাসপাতাল অন্ধকারে আচ্ছন্ন। ডোমজুর গ্রামীণ হাসপাতালের এই ছবি। ভাবুন একটা হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা, কতটা সমস্যা হতে পারে। এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও সেখানকার মানুষ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগ করছে। ডোমজুরে গ্রামীণ হাসপাতাল, রীতিমতো বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা হাসপাতাল। সামনে আসুন, আলাদা বলুন। এইখানটা করে খালি এমার্জেন্সি কাজ লাইট আছে, বাকি পুরো হসপিটাল অন্ধকার, বাকি পুরো হসপিটাল অন্ধকার। আমি কোনো ভিউয়ার্স বা কোনো কিছুর জন্য এই ফেসবুকে লাইভ করছি না আজকে। এখানে যদি কারো শ্বাসকষ্ট হয়, এইখানে আলোটা দেখো, এইখানে লিমোনাইজার দেওয়া হয়। এখানে না আছে কোনো পাখা, না আছে কোনো ইলেকট্রিক অবস্থা, মানে ইলেকট্রিকের কোনো ব্যবস্থা। ঠিক আছে, এই দেখুন একটা হসপিটালের ভেতরে ফ্ল্যাশ করতে পাবো ভাই আলোটা। আজকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর আর শিক্ষা দপ্তরটা পুরো শেষ করে দিল। বল জীবনে মনে ভোট চাইবি না তোরা। এটা আমি কোনোদিনও এরকম কোনো করি না, আজকে করতে বাধ্য হলাম। যখন দেবাশিস আমাদের সঙ্গে রয়েছে। দেবাশিস, মোবাইলের আলো জেলে এরকম চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে, আর হাসপাতালে তো জেনারেটর থাকে, জেনারেটর কেন চালানো হয়নি?
দেখো প্রশ্নটা সেখানেই যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটতেই পারে এবং গতকাল একটি ঝড় বৃষ্টি আশঙ্কা ছিল, সেই ঝড় বৃষ্টি হয় তাতে বিস্তীর্ণ এলাকায় যারা রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় কিন্তু সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। কিন্তু প্রশ্ন উঠছে যে এই অবস্থাতে যেখানে হাসপাতালে জেনারেটর আছে সেই জেনারেটর কেন জ্বালানো হলো না। সেক্ষেত্রে কিন্তু কোনো সদুত্তর হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারেনি। কিন্তু যেটা সূত্রে জানা গেছে যিনি জেনারেটর চালান তিনি নাকি ছুটিতে ছিলেন, কালকে দোল উৎসব ছিল, তাই তিনি হাসপাতালেই নাকি আসেননি। আর এরকম ঘটনা ঘটতে পারে তারা বুঝতে পারেনি, সেই কারণেই এই রকম সমস্যা। এবং দীর্ঘক্ষণ যেখানে শুধুমাত্র এমার্জেন্সিতে একটা ডুম লাইট জ্বলেছিল, এমার্জেন্সি ডুম লাইট, যাতে চিকিৎসক বসে সেখানে এমার্জেন্সি চিকিৎসা চালাতে পেরেছেন। বাকি যে হাসপাতালের যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিতে কিন্তু কোনোটাই কারেন্ট ছিল না। দেবাশিস, তুমি যে কথাটা বললে যে জেনারেটর চালায় তার ছুটি ছিল, সে দোল উৎসবের জন্য আসেইনি, তাহলে তার সাবস্টিটিউট কোনো লোক ছিল না? মানে জেনারেটর একটা জরুরি পরিষেবা, সেটা তো হাসপাতালে চালাতেই হবে, একটা তো অন্য লোকের থাকা উচিত ছিল। তুমি কি বিএমওএইচ এর সঙ্গে কথা বলেছিলে? দেখো এই যে বক্তব্য তুমি বলছো উচিত ছিল, সেটা তুমি আমি সাধারণ মানুষরা যারা কিন্তু দাবি করে বা তারা জানে, কিন্তু যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের কাছে এই বিষয়টা কোনো গুরুত্বই পায় না এবং এই গুরুত্ব না পাওয়া তার ফল ভুগতে হয়েছে। আর বিএমওএইচ আমরা যখন দুপুর আজকে সকাল 11:30 বেলা 11:30 পর তার অফিসে যাই, তার অফিসে তালা ঝুলছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তারা কিছু বলতে পারবেন না, যা বলবেন বিএমওএইচ। আর বিএমওএইচের দপ্তর তিনি কিন্তু এখনো অফিসে ঢোকেনি, তার দাবি তাও তিনিও কি ছুটিতে আছে তাও কিন্তু পরিষ্কার নয়। তার মোবাইলে সুইচ অফ, তার অফিসে গেলে তার তালা দেওয়া 11টার পরে, যেখানে 9টা থেকে আউটডোর করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, তারপরেও একই অবস্থা। নামেই গ্রামীণ হাসপাতাল, কিন্তু এই ডোমজুর হাসপাতালের ওপর কিন্তু বহু মানুষ, ডোমজুর, জগৎবল্লভপুর, সলভ, বাঁকড়দা, বিস্তীর্ণ এলাকার মানুষজনের সেখানে তাদেরকে যেতে হয়। ফলে সেই জায়গায় এই হাল দেখে কিন্তু অবশ্যই প্রশ্ন চিহ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। এতগুলো গ্রামের মানুষ, এতগুলো এলাকার মানুষ যে গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল, সেই গ্রামীণ হাসপাতালের কথা ভাবুন। উঁচু তলার কর্মীও যতটা দায়িত্ব জ্ঞানহীন, তেমনি নিচু তলার কর্মীও ততটাই দায়িত্ব জ্ঞানহীন। সেই কারণেই এই সমস্যা হচ্ছে, সেই কারণেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে আমাদেরকে জানতে হচ্ছে, কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং তার আত্মীয়দের। ট্রিটমেন্ট হচ্ছে এরকম কারেন্ট চলে যাওয়ার পরে হাঁস করলাম, এটা ডোমজুর সরকারি হসপিটাল, তার জন্য দেখুন ডোমজুর হসপিটাল এখানে সরকারি। দত্তপুকুরে নীলগঞ্জ রোডের দিকে নজর রাখবো, সেখানে পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে, কিন্তু সেখানকার মানুষ রাস্তায় গুড়ি ফেলে, গাছের গুড়ি ফেলে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। প্রতিবাদ বিক্ষোভ ঠিক কি কারণে দেখাচ্ছে? নিশ্চয়ই তাদের দীর্ঘদিনের কোনো দাবি ছিল, নিশ্চয়ই ওই রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে। আমাদের প্রতিনিধি জিয়াউল আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, নিশ্চয়ই এরকম কোনো দাবি ছিল, তারা আজ প্রতিবাদ করছেন মানুষগুলোর মৃত্যুর পর, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো একেবারে দত্তপুকুর নীলগঞ্জ রোডের সেখানে আইসিডিএস সেন্টার, অর্থাৎ একটি আইসিডিএস এর একজন কর্মী এবং একটি ভ্যানে করে তিনি যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই একটি লরি অর্থাৎ ট্রাক বেপরোয়াভাবে তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তারপরে এলাকার মানুষের যেটা দীর্ঘদিনের দাবি যে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, বারবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে যখন এই দুজনের মৃত্যু হচ্ছে তখন এলাকার মানুষ সোচ্চার হয় এবং কাঠের গুড়ি ফেলে তারা অবরোধ বিক্ষোভ দেখা যায়। তাদের একটাই দাবি যে পুলিশ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কেন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রায় ঘন্টা দুয়েক অবরোধ চলার পরে তারপর একটা আশ্বস্ত করা হয় যে এখানে একটি বাম্পার এবং সঙ্গে সেখানে একটি পুলিশের চৌকি করা হবে, তারপরেই কিন্তু সেখান থেকে অবরোধ তুলে নেয়। কিন্তু যেভাবে এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি ছিল যে এলাকায় বাম্পার করা হোক বা এই যে বেপরোয়া গাড়ি সেগুলো যান নিয়ন্ত্রণ করা হোক, তার জন্যই কিন্তু তারা বিক্ষোভ দেখায়। প্রায় ঘন্টা দুয়েক পরে অবরোধ তুলে নেয়। তার একটাই দাবি যে এই যেভাবে ঘটনা ঘটছে পরে যদি না ঘটে, তার জন্যই বাম্পারের দাবি এলাকার মানুষের। একদম, এলাকায় বাম্পার করতে হবে, তাহলে হয়তো এই দুর্ঘটনা কিছুটা হলেও রোধ করা যাবে। ধন্যবাদ জিয়াউল। ওইসব বলে যায় কোনো কাজের
গতকালই আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম যে ডেবরায় কাঁসাই নদীর উপর অস্থায়ী বাঁধ যে রয়েছে সেই অস্থায়ী বাঁধ ভেঙে গিয়েছে, যে কারণে দূর প্রান্তের মানুষ মানে একটা বিস্তর এলাকার মানুষ রীতিমতো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। কিন্তু এই ঘটনায় এবার তৎপর প্রশাসন, কোথাও একটা কাজ চালানোর মতো ব্যবস্থা অন্তত করে দেওয়া হলো। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? বিডিও আজ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন, জানাবেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয় সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, অন্তত কিছুটা হলেও তো সমস্যার সমাধান হলো, কিভাবে সেই সমস্যার সমাধান করা হলো? একদমই শর্মিষ্ঠা, কিছুটা হলেও এই সমস্যার সমাধান হয়েছে, কারণ প্রায় 30 মিনিট হলো ওই দুপারের মধ্যে যে যোগাযোগ, সেই যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে। কারণ সকাল থেকে ডেবরা বিডিও, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা তৎপরতায় সেখানে বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছে এবং ইতিমধ্যেই সেই বাঁশের সাঁকো দিয়ে কিন্তু দুই দিকের মানুষ পারাপার করছে। প্রায় 2 দিনের মাথায় এই সমস্যার সমাধান হলো প্রাথমিকভাবে। জল কমলে বিডিও যেটা জানিয়েছেন যে যেভাবে অস্থায়ী বাঁধ ছিল সেভাবে কিন্তু তৈরি করা হবে। হঠাৎ করেই কাঁসাই নদীর জল বাড়ায় কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছিল, তার কিছুটা হলেও সমাধান হলো। শর্মিষ্ঠা, ধন্যবাদ দিগ্বিজয়।